বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। সবাইকে জব মিট একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। আমাদের গত শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এই প্রিলিমিনারি পরীক্ষাতে সাধারণ জ্ঞানের মধ্যে আমরা কিছুটা ভিন্নতা দেখতে পেয়েছি। এই জন্য আপনাদের জন্য সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ এমসিকিউ এই প্রশ্নগুলো নিয়ে হাজির হলাম। কারণ এই প্রশ্নগুলো সলভ করলে, ভালোভাবে সলভ করলে, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে সলভ করলে এটা আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এটা পরীক্ষিত। আর আসলে মূলত আমি আজকে ক্লাস নিতে আসিনি আপনাদের জন্য, আজকে দেখিয়ে দিতে এসেছি যে কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে, আগামীতে কি কি প্রশ্ন আসতে পারে এই আলোকে, সেই বিষয়গুলো আজকের ক্লাসের মাধ্যমে আপনারা জানতে পারবেন। গতদিন আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন সমাধান করেছিলাম ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ। আজকে বাংলাদেশ বিষয়াবলীর ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ সমাধান করব। দ্রুত আপনারা জানিয়ে দিন যে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছেন, আর আপনারা কারা নিবন্ধন পরীক্ষার্থী আছেন তারাও জানান, কারণ এই প্রশ্নগুলো নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়ে আছেন তারা জানান দেন যে আপনি আছেন, আমাদেরকে একটা লাইক অথবা পাশে থাকা একটা লাভ রিয়াক্ট করে আমাদেরকে জানান দেন যে আপনারা আছেন। কারা কারা আমাদের সাথে জয়েন করেছেন তারা লাইক এবং লাভ রিয়াক্ট করে আমাদেরকে জানান দেন আপনারা যুক্ত হয়ে আছেন। আর এখনো যারা যুক্ত হতে পারেননি দ্রুত যুক্ত হয়ে যান। এই মুহূর্তে আমাদের বড় রকমের একটি অস্থিরতা চলছে, আবার একটা উদ্দীপনাও চলছে। এদিকে নির্বাচন, আমাদের ত্রয়োদশ নির্বাচন, আবার আগামীতে রমজান চলে আসতেছে। তো বিশাল একটা কিন্তু আপনাদের গ্যাপ পড়ে যেতে পারে। তো আমি মনে করি এই রমজানটাকেই একটা অস্ত্র হিসেবে আপনাদেরকে নিতে হবে। রমজানে আমাদের কি রান্না বাড়া তেমন একটা ঝামেলা থাকে না, শুধু আমরা রোজা রাখবো আর নিয়ত করব আর পড়বো। সারাটা সময় আমরা পড়ার দিকে যদি মনোযোগ দিতে পারি ইনশাল্লাহ আমরা টার্গেট রাখবো এই রমজানের মধ্যেই নিবন্ধনের যেন 50% সিলেবাসটা আমাদের কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। দ্রুত কমেন্ট করুন। আর আজকের আপনাদের জন্য একটা বিশেষ উপহার থাকবে। আজকে যারা ক্লাসটিতে আপনারা বেশি করে শেয়ার করবেন তাদের জন্য আজকের ক্লাসের পিডিএফটি দেওয়া হবে। চমৎকার পিডিএফ থাকবে, এখানে ব্যাখ্যা সহ সমাধান থাকবে। এই পিডিএফটা কিন্তু আপনারা পাবেন। দ্রুত ঝটপট যুক্ত হয়ে যান। আর কে কোথা থেকে আছেন আমাদেরকে জানান। 50তম বিসিএস প্রিলিমিনারি, এটি আপনাদের 51তম জন্য কাজে লাগবে। দেখেন এই প্রশ্নটা কোথা থেকে আসছে, আগে আমরা এটা বিশ্লেষণ করি আর আপনারা উত্তর করতে থাকেন। আমি আপনাদের সবার উত্তর নিব, সবাইকেই পড়বো, আজকে কাউকে বঞ্চিত করব না, সবাইকে পড়া হবে, সবার নাম জাতীয়ভাবে ঘোষণা করা হবে। আমার এই স্টুডিও থেকে, জবমেট একাডেমির স্টুডিও থেকে আপনার নাম ঘোষণা করা হবে, সবাই জানতে পারবে। এই জানার মধ্য দিয়েই এক সময় অনেকে জানতে পারবে যে এই নামে একজনকে নাম শুনেছিলাম, আজকে সে বড় ক্যাডার হয়েছে। এই নামে একজন কমেন্ট করেছিল, আজকে সে নিবন্ধনের প্রভাষক হয়েছে। এই নামকে একজন দেখছিলাম যে আজকে প্রাইমারিতে হয়েছে। এরকম ভাবে যেন সবাই নাম পড়া হবে। আপনারা কমেন্ট করেন, সবার নাম পড়া হবে, দোয়া হবে। ঠিক আছে, আমাদের রমজান আসতেছে, আমরা সবাই ইবাদত করব। এই দোয়ার বরকত কিন্তু হয়ে যেতে পারে। অনেকে অনেক কঠিন পরিশ্রম করে, কিন্তু দোয়ার বা শিক্ষাগুরুর যে আশীর্বাদ ছাড়া কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারে না। তাই আমি বলবো আপনারা সবাই একটা করে শেয়ার করেন, সবাই আমরা দোয়া করব। তামান্না জান্নাত, ইনশাআল্লাহ স্যার। তামান্না জান্নাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো মাশাআল্লাহ, সবাই এইভাবে তামান্না জান্নাতের মতো কমেন্ট করবেন। দেখছেন তামান্না জান্নাত, এই যে গুরুজনেরকে মান্য করা মানে বলছে আর করে দিয়েছে, এরকম একটা মোটিভ থাকতে হবে। যেটা পড়াবো সেটাই পড়বেন, যেটা পড়াবো না সেটা পড়বেন না। যেভাবে আমরা ডিরেকশন দিব সেভাবে করবেন। এইভাবে যদি আমাদের নিয়ম নীতিগুলো ফলো করতে পারেন, আমাদের গাইডলাইনগুলো যদি মেনে চলতে পারেন,
আমরা কিন্তু সেইভাবেই কিন্তু আপনাদেরকে দেব। আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন কি বলছে? প্রশ্নটা বলা হয়েছে, কোন বিষয়টি মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত বিষয় না? মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত বিষয় না কোনটি? মুদ্রা পাচারের সাথে কোনটি সম্পর্কযুক্ত না? এটা আমাদের একটা সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটি মূলত আমাদের এসেছে অর্থ এবং বাণিজ্য থেকে, বাংলাদেশের অর্থনীতির একটা প্রশ্ন। আপনারা হয়তো এই প্রশ্নটা অনেকে দেখেননি, যারা মোটামুটি ভাবে বেসিক ধারণা রাখে তারা কিন্তু এই প্রশ্নের উত্তর পারবে। কি বলছে? কোন বিষয়টি মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত নয়? তা মুদ্রা পাচারটা কি? মুদ্রা পাচার মানে হচ্ছে আমাদের নিজের দেশের টাকাটা আমরা অন্য দেশে কি করি, চালান করি বা পাচার করি, এটা হচ্ছে মুদ্রা পাচার। মানে আমাদের ভবিষ্যৎ জীবন ভালো রাখার জন্য অনেকে আবার দুর্নীতি করে টাকাটা বিদেশে পাচার করে, এটা হচ্ছে মুদ্রা পাচার। এখানে কি অপশন আছে? রপ্তানি পণ্যের অবমূল্যায়ন, রপ্তানি পণ্যের অবমূল্যায়ন। খ নাম্বার দেয়া আছে আমদানি পণ্যের অধিক মূল্য নির্ধারণ। গ নাম্বার দেয়া আছে আয়কর ফাঁকি দেয়া, অবৈধ চেলানের মাধ্যমে টাকা পাঠানো। সবাই উত্তর করেন, সবার উত্তর নিব কিন্তু। মোফাজ্জল হোসেন, উৎকর্ষ ইন্টারন্যাশনাল বই কি আপনার আলোর মুখ দেখবে বলে আপনি মনে করেন? ইনশাল্লাহ ভাই, আলোর মুখ দেখবে, অনেক চেষ্টা করতেছি। আসলে বই লেখাটা তো আর চারটিখানি কথা না, বই লেখার জন্য গবেষণা করতে হয়। এরকম যদি গবেষণা ছাড়া বই লিখতাম, এরকম ইন্টারন্যাশনাল, বাংলাদেশ, বাংলা, তারপর হচ্ছে নৈতিকতা, ভূগোল, এরকম ডজন খানিক বই বের করতে পারতাম। আসলে আমি এরকম বিষয় যে অল্প সময়ের মধ্যে বই বের করে অখাদ্য আপনাদেরকে দিব, এর মতো মন মানসিকতা আমার নাই। আমি সময় নিয়েই বের করছি, সাথে থাকুন। ধন্যবাদ আপনার এই পরামর্শের জন্য, ধন্যবাদ। তার মানে আমরা দেখতে পাচ্ছি কোন বিষয়টি মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত নয়। তার মানে রপ্তানি পণ্যের অবমূল্যায়নটা কি? রপ্তানি পণ্যের অবমূল্যায়নটা হচ্ছে যে আপনার পণ্যটা, আপনার যেটা পণ্য, ধরেন আপনার পণ্য, এই পণ্যটার দাম হচ্ছে 10 লাখ টাকা, 10 লাখ টাকা, ঠিক আছে? আপনি যখন রপ্তানি করলেন এই পণ্যটার 10 লাখ টাকার পণ্য কাগজে কলমে দেখায় দিলেন 6 লাখ টাকা। তার মানে কম দাম দেখিয়ে বাকি টাকাটা আপনারা বিদেশে পাচার করলেন। তার মানে এটা কিন্তু আমাদের মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত বিষয়। ধরেন আপনার একটা প্রোডাক্টের দাম কত, 10 লাখ টাকা, আপনি কাগজে কলমে দেখালেন কয় লাখ, 6 লাখ টাকা। এই প্রোডাক্টটা বিদেশে গেল, বিদেশে গিয়ে 10 লাখ টাকায় বিক্রি হলো। তো কাগজে কলমে দেখাইছেন সরকারকে 6 লাখ টাকা, এই 4 লাখ টাকা কিন্তু আপনি পাচার করে ফেললেন। তার মানে এটা হচ্ছে মুদ্রার রপ্তানি পণ্যের অবমূল্যায়নের ফলে কিন্তু কি হয়, আমাদের বিদেশে টাকা পাচার হয়। এটা নিয়ে একটু কনফিউশন আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সমাধান দিয়েছে দেখলাম। যেদিন শুক্রবার, সবাই তো একদম প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথেই ভুল হোক সঠিক হোক সবাই উত্তর দেওয়া শুরু করে। আপনারা একটু অপেক্ষাও করেন না, কারণ এগুলো একটা চিন্তার বিষয়। প্রশ্ন যারা করে আসলে অনেক ভিতর থেকে করে, অনেক জ্ঞান তারা জানতে চায়। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে প্রশ্ন মানে পরীক্ষা দেওয়া শেষ নাই, প্রশ্ন নিয়েই লাইভ ক্লাসে শুরু করে দেয়, ভুল ভাল উত্তর দিয়ে আপনাদের মনোবল নষ্ট করে দেয়। এই জন্য আমরা কিছুদিন পরে দেই, একদম পরিস্থিতিটা যখন স্বাভাবিক হয় আমরা গবেষণা করি, তারপর সঠিক একদম 100% সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করি। তার মানে এবার দেখেন, আমদানি পণ্যের অধিক মূল্য নির্ধারণ, আমদানি পণ্যের অধিক মূল্য নির্ধারণ, এই যে মূল্য অধিক নির্ধারণ করেও কি করা যায়, আমাদের অর্থ পাচারের করা যায়। এরপর অবৈধ চ্যানেলের মাধ্যমে বিদেশে টাকা পাঠানো, যে হুন্ডির মাধ্যমে, এই যে রেমিটেন্স শাটডাউন করে কি করা যায়, অর্থ পাচার করা যায়। তার মানে এটার উত্তর হচ্ছে আয়কর ফাঁকি দেয়া। আয়কর ফাঁকি দেয়াটা এটা কিন্তু অর্থ পাচারের সাথে সরাসরি জড়িত না। আয়কর ফাঁকি দিলেও টাকাটা কিন্তু আপনার দেশে থাকবে। ধরেন আপনার টাকা ইনকাম হচ্ছে 10 লাখ টাকা, 10 লাখ টাকা হচ্ছে আপনার ইনকাম হয়েছে। তো সরকারকে বললেন যে আমার 10 লাখ টাকা ইনকাম হয় নাই, আমার ইনকাম হয়েছে 6 লাখ টাকা, 6 লাখ টাকা। আপনি 6 লাখ টাকার উপর কি দিলেন, কর দিলেন, কর ফাঁকি দিলেন। ফাঁকি দিয়ে টাকাটা কিন্তু আপনি সরাসরি বিদেশে পাঠাইলেন না। তার মানে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে আয়কর ফাঁকি দেয়া।
দেখেন এই প্রশ্নের উত্তরটি কি বুঝতে পারছেন কিনা? আমাদের অনেক বন্ধুরা আছে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। আপনারা যারা এখনো যুক্ত হচ্ছেন না, আপনারা কিন্তু চরম মিস করতেছেন। এই ক্লাসগুলো আপনারা সচরাচর কোথাও পাবেন না। এত গবেষণা করে এত সময় নিয়ে এই ক্লাসগুলো প্রস্তুত করতে আমাদের 3-4 ঘন্টা করে সময় লাগে। নাজমা সুলতান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে আছেন? মোফাজ্জল হোসেন, নাজমা সুলতানা, তামান্না, আপনারা কে কোথা থেকে দেখছেন? দেখেন এটা কি বুঝতে পারছেন কিনা? আর এই এই প্রশ্নের কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? এই প্রশ্নের কোনো প্রশ্ন আছে কিনা, এটা বুঝতে পেরেছেন কিনা, বা এই প্রশ্নের কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমাদের একটু মিস্টেক হয়েছে। আমরা হেডারটা পরিবর্তন করি নাই, আমরা গণিত দিয়ে দিয়েছি। 50তম বিসিএস প্রিলির গণিত অংশের সমাধান না, কিন্তু এটা আছে। আজকে হচ্ছে সাধারণ জ্ঞান অংশের সমাধান। আমাদের গতদিন আমাদের সায়েন্স ম্যাথের লেখক সায়েন্স স্যার ক্লাস নিয়েছিল, তো ওইটা এই জন্য আমরা করতে পারি নাই, মনে ছিল না। আচ্ছা, সাধারণ জ্ঞান এরপরে চলেন 2 নাম্বার। এই যে ঝড় উঠাইতে হবে, আমাদের মধ্যে ঝড় উঠাইতে হবে, প্রস্তুতি নিয়ে ঝড় উঠাইতে হবে। আপনার ঝড়টা তখনই শক্তিশালী হবে যত আপনি নিজে নিজে অনুশীলন করবেন। এই জন্য আপনার একটা কি লাগবে? ভালো গাইডার লাগবে, ভালো একটা গাইডার লাগবে, ভালো একটা বই লাগবে, আর ভালো কি লাগবে? মেটাল লাগবে। এই 3টার সমন্বয় যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো প্রস্তুতি হবে। এটার উত্তর করেন। ঘূর্ণিঝড় সিডর ও আইলা বাংলাদেশে আঘাত হানে কবে? ঘূর্ণিঝড় সিডর আইলা, এটা কিন্তু অনেক আগেরকার প্রশ্ন, তারপর কিন্তু এটা ঐতিহাসিক। এই সিডরের কারণে, আইলার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয় বাংলাদেশে, যার কারণে এটা প্রশ্ন কিন্তু শেষ হয়ে যায় নাই। এই ঝড়টা নিয়ে কিন্তু আগামীতে অনেক পরীক্ষা প্রশ্ন আসবে, বুঝতে পেরেছেন? আর জীবনে অনেক অনেক ঝড় আসছে, সেগুলো থেকে তেমন প্রশ্ন আসা বন্ধ হয়ে গেছে, এটা আপনারা মনে রাখবেন। কমেন্টে উত্তর করবেন, সবাই কমেন্টে উত্তর করবেন। আমি আজকে সবার কমেন্ট নিব, কমেন্ট করলে কিন্তু পারবেন। হ্যাঁ, লাভ এবং লাইক যে রিয়াকশন গুলো আছে সবাই দেন, দিলে কিন্তু আপনাদের লাভ। ঠিক আছে, আপনাদের মাধ্যমে কিন্তু যারা পরীক্ষা দিবে তাদের কাছে চলে যাচ্ছে, তারা আপনাদের জন্য দোয়া করবে। এটা কিন্তু সদগায়ে জারিয়া। ঠিক আছে, আপনি একজনকে পাঠাইলেন, সে আরেকজনকে পাঠাইলো, দোয়াটা কিন্তু আপনার আগেই হবে, কবুলটা আপনার আগেই হবে, এটি জানাবেন। সিডর ও আইলা বাংলাদেশে আঘাত হানে কবে? সিডর, আমরা একটু ব্যাখ্যাতে যাচ্ছি, আপনারা উত্তর করুন। আমি একটু ব্যাখ্যাতে গেলাম, আপনারা উত্তর করুন, উত্তরটি করুন। সিডর এটা কোন ভাষা শব্দ? শ্রীলঙ্কার শব্দ, সিংহলি ভাষা শব্দ, সিংহলি শব্দ সিডর। সিডর মানে কি? সিডর মানে হলো চোখ, সিডর মানে হলো চোখ। আর আইলা এটা কোন ভাষা শব্দ? দিবেহি ভাষা শব্দ, দিবেহি। দিবেহি কোন দেশের ভাষা? মালদ্বীপের ভাষা হচ্ছে দিবেহি। আর আইলা মানে কি? আইলা মানে ডলফিন, ডলফিন। আইলা মানে ডলফিন বা শুষক, শুষক। আইলা মানে হচ্ছে ডলফিন বা শুষক। দেখেন এরকম ভাবে ভেঙে ভেঙে পড়তে হবে। যারা শর্টকাটে পড়তে চান তারা হয়তো প্রিলি পাস করতে পারবেন, কিন্তু একদম আখিরি মঞ্জিল তাক আপনি যেতে পারবেন না। এই জন্য ভেঙে ভেঙে যদি পড়তে চান, আমাদের সাথে নিয়মিত ক্লাসগুলো করেন, কথা দিচ্ছি আপনি ঠকবেন না। আমাদের এখানে ক্লাসগুলো হবে গণিতের সায়েন্স স্যারের, সায়েন্স ম্যাথের লেখক গণিতের সায়েন্স স্যারের বই ধরে ধরে ক্লাসগুলো হবে। এরপর আমি জিকের ক্লাসগুলো নিব। বাংলার জন্য আমাদের এস আলম স্যার, লোহরি একাডেমির চেয়ারম্যান ও লেখক লোহরি বাংলার এস আলম স্যার, শিক্ষক বিশেষ কনফিডেন্সের, তিনি ক্লাস নেবেন। আর আমাদের ইংরেজির জন্য ক্লাস নেবেন মারুফ হোসেন স্যার। এই যে ধরে ধরে ভেঙে ভেঙে যখন আপনাকে পড়াবে, এই আমাদের লাইভ ক্লাস থেকে কিন্তু আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। আপনার প্রয়োজন হলে আপনি কোর্স করলেন, না করলে দরকার নাই। এখানে আমরা যা দিচ্ছি, আমাদের অলরেডি হোয়াটসঅ্যাপে অনেক মানুষ কানেক্টেড হয়ে গেছে। আমরা আগামী শনিবার থেকে ফ্রি পরীক্ষা নেব, এবং এই পরীক্ষার আগে কিন্তু আজকে আমাদের বড় একটা ম্যাথের শীট গেল। এই ম্যাথের শীটটা আমরা তাদেরকে আমাদের তত্ত্বাবধানে চর্চা করাবো 2 দিন। কোনো বুঝতে অসুবিধা হলে এখানে আমাদের যে গণিতের ইনস্ট্রাক্টর যিনি আছেন, তিনি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ধরে ধরে পড়াবেন কোনো বুঝতে অসুবিধা হলে। এরপর এই পরীক্ষাটা নেওয়া হবে, পরীক্ষাটা নেওয়া হবে
এবং সারা বাংলাদেশে এটা প্লেসমেন্ট হবে। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন তাদের জন্য বিশেষ উপহার থাকবে। আমাদের রুটিনটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের রুটিনটা হলো শনি, সোম, বুধ এবং বৃহস্পতি, এই 4 দিন পরীক্ষা নিব আমরা। এই 4 দিনে কি পরীক্ষা নিব? এই 4 দিনে আমরা পরীক্ষা নিব, শনিবার পরীক্ষা হচ্ছে আপনাদের গণিতের পরীক্ষা, তারপরে সোমবার হচ্ছে ইংরেজির পরীক্ষা, বুধবারে হচ্ছে বাংলার পরীক্ষা, বৃহস্পতিবার হচ্ছে জিকের পরীক্ষা। আর এই প্রশ্নগুলো অনেক স্ট্যান্ডার্ড হবে। আমরা নিজেরাই প্রশ্ন করব। অনেকে আবার বিভিন্ন এদিক সেদিক গুপ্ত অ্যাপস থেকে কি করে, প্রশ্ন করে দিয়ে দেয়। এগুলো কিন্তু মানসম্পন্ন প্রশ্ন না, আপনার সময়টা নষ্ট। তাই আমি মনে করি আমাদের পরীক্ষাগুলো দেন, নিজেকে যাচাই করে রাখতে পারবেন, নিজেকে অনেক এগিয়ে রাখতে পারবেন। তো এর উত্তরটা আমরা জেনে যাচ্ছি। আসেন, 2007 এবং 2009। এখন আপনারা বলতে পারেন যে শুধুমাত্র সাল পড়বো স্যার। না, শুধু সাল পড়লে কিন্তু হবে না, এখানে পড়তে হবে, তারিখ সহ পড়তে হবে। তারিখটা দিয়ে দিচ্ছি, নোট করে রাখেন। তারিখটা হলো আমাদের সিডর আক্রমণ করে হচ্ছে 15 নভেম্বর। 15 নভেম্বর 2007। আর আইলা কবে? 25শে মে। আইলা হচ্ছে 25শে মে 2000 কততে? 9। দেখছেন? তার মানে আমি আজকে বললাম তো আপনাদেরকে পড়াবো না, আজকে শুধুমাত্র একদম পোস্টমর্টম করে দেখে দিব যে কোথায় থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। এগুলো যদি আপনি এই মেথডটা একবার বুঝতে পারেন, আপনাকে আর সত্যি করে বলছি পিছনে তাকাতে হবে না, এই মেথডটা বুঝতে হবে। পরীক্ষা তো সবাই দেয়, পরীক্ষা এবার দেখেন, পরীক্ষা তো 15 লাখ পরীক্ষার্থী দেয়, পাশ করে কয়জন? পাশ করে মাত্র 60,000, 40,000, 50,000। যারা মোটামুটি ভাবে এই যে শিক্ষকদের কাছ থেকে মেথডটা গ্রহণ করতে পারে তারা কিন্তু এগিয়ে থাকে। এই মেথডটাকে বুঝতে হবে। আপনার 500 পাতা না বুঝে পড়ার থেকে বুঝে বুঝে 10 পাতা পড়া উত্তম। আর এই 10 পাতাটা আমরা বের করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন করবেন। 3 নাম্বার প্রশ্ন করেন, উত্তর করেন, সবাই উত্তর করেন, সবাই উত্তর করবেন। 3 নাম্বার প্রশ্নের উত্তর করবেন, করেন তো পারেন কিনা। এপিকালচার কোন বিষয় নিয়ে আলোচনা করে? এপিকালচার কোন বিষয় নিয়ে আলোচনা করে? এপিকালচার, এটা একটা রিপিট প্রশ্ন। এটি মূলত আমাদের বাংলাদেশের কৃষি ব্যবস্থার একটা প্রশ্ন। বাংলাদেশের কৃষি ব্যবস্থার একটি প্রশ্ন, এপিকালচার কোন বিষয় নিয়ে আলোচনা করে? আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, হতাশ হলাম। দেখেন আপনারা বাসায় থাকতে থাকতে কতটা অলস হয়ে গেছেন, একটা কমেন্ট করতে আপনারা শক্তি ব্যয় করতে পারছেন না। আমাদের সাথে থাকেন, আমরা আপনাদেরকে একেবারে চাঙ্গা বানায় ফেলবো। কমেন্ট করবেন, কমেন্ট করলে কিন্তু প্রশ্নটার উত্তরটা হয়ে গেল। এবং যে হাত চালু করে কমেন্টটা করলো, দেখলো, পড়লো, শুনলো, এই যে 4টা কাজ কিন্তু একত্র হয়ে গেল, তার মাথায় কিন্তু এই প্রশ্নটা গেঁথে থাকলো। একটু কষ্ট করেন, আপনি মধুটা পাবেন, আপনার স্বপ্নযাত্রাটা পূরণ হবে। এপিকালচার কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এপিকালচার ক নাম্বার অপশন দেওয়া আছে গুটি পোকা এবং রেশম, খ নাম্বার মৌমাছি এবং মধু, ঘ নাম্বার হচ্ছে মৎস্য চাষ, ঘ নাম্বার হচ্ছে তামাক চাষ। এপিকালচার, এপিকালচার, এপিকালচার হচ্ছে মৌমাছি এবং মধু। এপিস মানে মৌমাছি, এপিস, এপিস মানে মৌমাছি, মৌমাছি। আর কালচার মানে, কালচার মানে কি? চাষ। এই মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার। পরীক্ষায় এটিও প্রশ্ন আসে, গুটি পোকাকে কি বলা হয়? সেরিকালচার। সেরিকালচার, কালচার, সেরিকালচার, সেরিকালচার। গুটি পোকাকে বলা হয় সেরিকালচার। আর মৎস্য চাষকে বলা হয় পিসিকালচার, পিসিকালচার, পিসিকালচার। আর তামাক চাষ এটাকে বলা হয় নিকো, নিকোশিয়ানা, নিকোশিয়ানা বলা হয়, নিকোশিয়ানা।
নিকোসিয়ানা। দেখেন আপনারা এটা বুঝতে পারছেন কিনা, আমরা 4 নাম্বারে যাচ্ছি। 4 নাম্বার যাওয়ার আগে সবাই আরেকবার একটা করে লাইক করে দেন তো। সবাই সবাই একটা তালি দিয়ে সবাই এখানে একটা লাইক দেন তো। এই যে লাইক, এই যে দেখতে পাচ্ছেন লাইক, আপনারা না পাইলেও দেখেন এই যে লাইক, পাশে লাভ, সবাই একটা করে লাইক দেন। লাভ দিতে যদি অসুবিধা হয় তাহলে লাইক দেন, সমস্যা নাই। সবাই সবার মধ্যে চলে যাক ক্লাসটা, ঠিক আছে? তাহলে কিন্তু কন্টিনিউ করব, নাহলে আর নিব না, নাহলে আর ক্লাস হবে না। আপনারা যদি একটু রিয়াক্ট না করেন তাহলে আর 4 নাম্বারে যাব না। দেখি, হ্যাঁ এই তো আমাদের বাড়তেছে, সবাই দেন। যদি আপনারা নিয়মিত ক্লাসটা করতে চান সবাই দেন। আজকের ক্লাসের পিডিএফ পেতে চান সবাই দেন, পিডিএফ সবাইকে দেওয়া হবে। এবং ক্লাস শেষে আমরা একটা নাম্বার দিয়ে দিব, এই গ্রুপে যুক্ত হলেই প্রতিদিন পাবেন স্পেশাল আমাদের তৈরি করা নিজস্ব বসে বসে তৈরি করা পিডিএফ এবং গুরুত্বপূর্ণ সাজেশন পাবেন। হ্যাঁ লাইক দেন আর শেয়ার দিয়েছেন কে কে একটু জানান তো। সবাই একটু জানান কে কে আপনারা শেয়ার দিয়েছেন, কে কে শেয়ার দিয়েছেন কমেন্টে লেখেন শেয়ার ডান। ভাই কমেন্টে একটু লেখেন শেয়ার ডান, এসডি লিখলেও হবে, শেয়ার ডান, এসডি লেখেন সবাই। যারা যারা শেয়ার দিয়েছেন এসডি লিখবেন, শেয়ার ডান। নাজমিনা সুলতান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখেন প্রত্যেকটা প্রশ্ন আমি ভেঙে ভেঙে দিচ্ছি, আগামীতে কি কি আসতে পারে এই আলোকে এই ক্লাসটাই ভালোভাবে পড়বেন। আমরা এখন দেখেছি গবেষণা করে প্রায় 40 থেকে 45% প্রশ্ন রিপিট প্রশ্ন হচ্ছে। আচ্ছা চলেন আর দেরি না করে আমরা চলে যাচ্ছি 4 নাম্বার প্রশ্নে। প্রশ্ন নাম্বার 4-এ কি আছে দেখেন, বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? একদম একদম ইজি একটা প্রশ্ন, এটা 1-এর বাচ্চাও পারে। এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। বাংলাদেশের সংবিধান থেকে এই প্রশ্নটি এসেছে, বাংলাদেশের সংবিধান থেকে এই প্রশ্নটি এসেছে। বাংলাদেশ সংবিধান কবে কার্যকর হয়? এই সংবিধান রিলেটেড আপনারা আগামী পরীক্ষার জন্য কি পড়বেন? সংবিধান, আমাদের অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কবে? 12 জানুয়ারি। অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়, অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় 11 জানুয়ারি 1972 সালে। যদি বলে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কবে? 11 জানুয়ারি 1972 সালে। আর আমাদের গণপরিষদ আদেশ জারি করা হয় সংবিধান থেকে, এই কয়েকটা তারিখ সাল মনে রাখবেন। 23 মার্চ 1972 সালে আমাদের কি হয়? অস্থায়ী আমাদের কি হয়? গণপরিষদ আদেশ জারি করা হয়। আর আরেকটা তারিখ মনে রাখবেন, সেটা হচ্ছে 4 নভেম্বর। 4 নভেম্বর 1972 সালে কি হয়? আমাদের খসড়া সংবিধান গৃহীত হয়। আমাদের খসড়া সংবিধান মানে সংবিধানে যেটা ড্রাফট করতে দিয়েছিল আমাদেরকে, সেটা কি হয়? গৃহীত হয়। এরপর আরেকটা তারিখ মনে রাখবেন, সেটা হচ্ছে 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর 16 ডিসেম্বর কি হয়? 16 ডিসেম্বর 1972 সালে সবাই স্বাক্ষর করে। এই 4টা সাল তারিখ মনে করবেন। এই 4টা সাল তারিখ মনে রাখলে পরীক্ষায় পারবেন। পারবেন না? এই 4টা সাল তারিখ মনে রাখতে হবে আপনাকে সংবিধান থেকে। তাহলে আমরা চলে যাচ্ছি, এটি হচ্ছে 16 ডিসেম্বর 1972। 16 ডিসেম্বর 1972। আর সংবিধান থেকে আমাদের সাম্প্রতিক কিছু তথ্য আছে, যে সংবিধান সংস্কার কমিশন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার 11টা সংস্কার কমিশন গঠন করেছে। বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার 11টা সংস্কার কমিশন গঠন করেছে, তার মধ্যে একটি সংস্কার কমিশনের নাম হলো সংবিধান সংস্কার কমিশন। এই সংস্কার কমিশনের সভাপতির নাম কি? এটি পরীক্ষায় আসতে পারে। তার নাম হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ। তার নাম হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ। দেখেন এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন কিনা? সবাই আমাকে একটু জানান, সবাই দ্রুত যুক্ত হয়ে যান।
দারুণ একটা ক্লাস হতে চলেছে আপনাদের জন্য। এই ক্লাসটা কিন্তু আপনার জীবনের অন্যতম একটা টার্নিং পয়েন্ট হতে পারে। এভাবে ক্লাসগুলোতে থাকেন, দ্রুত যুক্ত হয়ে যান। আর নিবন্ধনের এখন অনেক হিসাব নিকাশ চলছে। নিবন্ধন এখন সার্কুলার না এসে পিএসসির মাধ্যমে কিন্তু মানে পিএসসির মতো করে নিয়োগ হতে পারে। ধরেন বিভিন্ন স্কুল কলেজ তারা শূন্য পদ দেখালো, এরপর আপনার প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হলো, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলো, ভাইবা দিয়ে সরাসরি নিয়োগ হয়ে যাবে আপনার। বুঝতে পেরেছেন? আপনার শুধুমাত্র কি থাকবে, চয়েস থাকবে, সেই অনুযায়ী কিন্তু আপনার নিয়োগ হয়ে যাবে। আর দেরি হবে না, প্রচুর পরিমাণে শূন্য পদ ফাঁকা আছে। আমাদের এই নিবন্ধন পরীক্ষায় শূন্য পদ ছিল ৬৯,০০০ প্লাস। আর সপ্তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে মাত্র ১১,০০০ প্লাস নিয়োগ হয়েছে। দেখেন, আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। আমরা যোগ্য না, আমরা অনেকে আছি, সবাই না, অনেকে আছি যে ফেসবুকে যে একটা লাইভ ক্লাস করব এইটাও আমরা পারি না। ডিজিটাল বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশে এটাও পারি না। অনেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি না। অনেকে যে একটা অ্যাপ্লিকেশন করব সেই দোকানে গিয়ে, আমাদের কম্পিউটার দোকানে গিয়ে করতে হয়, নিজেরা পারি না। দেখেন, আপনি দক্ষতা অর্জন করেন তাহলে কিন্তু আপনার চাকরির অভাব হবে না, এটা বলে দিচ্ছি। একটা কথা আছে আঞ্চলিকভাবে, কাজ জানলে নাকি শ্বশুরবাড়ি ঘর জামাই থাকা লাগে না। তা ভালোভাবে পড়েন, আমাদের কাছ থেকে বেস্টটা নেওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ সেইভাবে চর্চা করলে আপনি সফল কাম হবেন। আচ্ছা, 5 নাম্বার জানাবেন। 5 নাম্বার, প্রশ্ন নাম্বার 5। দেখেন, এটা একটা নতুন প্রশ্ন, এটা আমাদের সাম্প্রতিক থেকে আসছে। সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চ কক্ষে কতটি আসনের প্রস্তাব করেছে? এগুলো মূলত পত্রিকার আলোকে আসে। এগুলো পত্রিকাটা পড়লেই পারা যায়। আমরা অনেকে পত্রিকা পড়ি না, আজকের দিনের খবরটা পড়ি আমরা 1 মাসে পরে গিয়ে পড়ি। একটা কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, একটা মাসিক বার্তা আসবে, সেইভাবে গিয়ে আমরা পরে গিয়ে পড়ি। কেন ভাই, আমি যদি পত্রিকাটা পড়ি তাহলে আমার দিনের কাজটা দিনে হয়ে গেল। অথচ আমরা পড়ি কিভাবে, 1 মাস পরে গিয়ে পড়ি। এটা কিন্তু আসলে পড়াটা অনুচিত। আপনি সবসময় আপ টু ডেট থাকবেন। সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশের সংসদের উচ্চ কক্ষে কতটি আসন প্রস্তাব করেছে? আপনি মাসিক বার্তা পড়েন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, সেটা পড়তে না বলি না, তবে আপনি পত্রিকাটা আগে পড়বেন, আর কারেন্ট অ্যাফেয়ার্স, মাসিক বার্তা এটা প্র্যাকটিসের জন্য পড়বেন। তার মানে প্রতিদিনের পড়াটা হয়ে গেল। আর ওইখান থেকে আপনি তাদের যে অনুশীলনগুলো আছে, এমসিকিউ গুলো আছে, প্র্যাকটিস করলেন, আপনার পড়াটা আরো ঝরঝর হয়ে গেল। কিন্তু আপনি 1 মাস পরে গিয়ে সেটা হাত দিচ্ছেন। সংস্কার কমিশনের নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চকক্ষে আসন প্রস্তাব করেছে কয়টি? এটা সঠিক উত্তর নাই, সঠিক উত্তর নাই। সংস্কার কমিশন বলছে যে আমাদের সংসদটা হবে, আইনসভা হচ্ছে দ্বিকক্ষ হবে, দ্বিকক্ষ হবে। প্রস্তাব রেখেছে দ্বিকক্ষ হবে। একটা হবে উচ্চকক্ষ, উচ্চকক্ষ, আর একটা হবে নিম্নকক্ষ, নিম্নকক্ষ। উচ্চকক্ষের আসন হবে কয়টা? 105টা আসন হবে। আর এরা নিম্নকক্ষের আসন হবে কয়টা? 300 জন হচ্ছে পুরুষ, আর নারীদের ব্যাপার বলছে 100 জন। মোট হচ্ছে 400 জন থাকবে নিম্নকক্ষে। আর এই উচ্চকক্ষে হবে পিআর, পিআর পদ্ধতিতে নিয়োগ হবে। পিআর মানে হলো প্রপোর্শনাল, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন মানে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব, ঠিক আছে? আর এইটা হবে সরাসরি ভোটের মাধ্যমে। এইভাবে প্রস্তাব করছে। মানে আমাদের টোটাল আসন থাকবে তাহলে কয়টা? 505টা। টোটাল হচ্ছে 505টার কথা বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের
উচ্চ ককে আসন কথা বলা হয়েছে 105টা, সঠিক উত্তর নাই। দেখছেন, সাধারণ জ্ঞানের সঠিক উত্তর না থাকলে কিন্তু আপনি সঠিক উত্তর দিতে পারবেন না। যে এটা ম্যাথ, যে চিন্তা করলাম, কষলাম, কষাকষি করে চেষ্টা করলাম, হবে না। এটা কি ইংরেজি যে আমি রুলস মুখস্থ করছি, কমন পড়ে নাই, ট্রাই করলে হয়তো পারবো না। সাধারণ জ্ঞান একদম 100% সঠিকটা জানতে হবে, না হলে কিন্তু ওই প্রশ্নের আলোকে আপনাকে গড়চা খেতে হবে। আপনার এক তো যাবেই, ভুল উত্তরের জন্য এক তো গেলই, সাথে এ আবার নিয়ে যাবে 0.5, মানে হাফ মার্ক নিয়ে যাবে। টোটাল হচ্ছে আপনার 1.50 কাটা গেল। এই বিষয়টা বোঝে না, ঠিক আছে? অনেক প্রার্থীরা এই বিষয়টা বোঝে না, লাফালাফি করে, এই জন্য ধরাটা খায় তারা বেশি। ব্যাপারটা বুঝতে হবে। আপনি যেটা জানবেন তার উত্তর করবেন, যেটা জানবেন না সেখানে উত্তর করবেন না। আর পরীক্ষার হলে অনেকেই কি করে, ট্রাই করে, কষতে থাকে। আরে ভাই, পরীক্ষার হল কি কষার জায়গা? একাডেমিকে কষা যায়, একাডেমিকে আপনি নিজের মতো করে কষবেন, ভাজবেন, যেভাবে পারেন লিখে দিয়ে আসলেন। রিটেন পরীক্ষায় কষার জায়গা, কিন্তু প্রিলিমিনারি কি কষার জায়গা? প্রিলি আপনি এখানে কষতে যাবেন একটা, এই 4 মিনিট লাগাই ফেললেন। ওদিকে দেখবেন আপনার সহজ প্রশ্ন আরো 10টা রেডি ছিল, সহজ প্রশ্ন চলে গেল, আপনার হাতছাড়া হয়ে গেল। প্রিলিমিনারি পরীক্ষাটা হলো একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষাটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম। এই গেমে যারা এই যে সাইলেন্ট ক্লিয়ার হতে পারবে, সাইলেন্ট ক্লিয়ার মানে হচ্ছে মাথাটাকে যারা ঠান্ডা রাখতে পারবে, সাইলেন্ট ক্লিয়ার হতে পারবে, তারা হবে উইনার। আর যারা প্রশ্ন দেখার পরেই উত্তেজিত হয়ে যাবে, তাদের মধ্যে ঝড় উঠবে না, আহ পাইছি, তারা কিন্তু একদম পুরো খাদে পড়ে যাবে। দেখবেন যারা টেকে তারা কিন্তু এত আওয়াজ করে না। আর যারা মনে করেন হ্যাঁ প্রিলি পরীক্ষা দিয়ে বের হইছে, হ্যাঁ তোর কয়টা হবে, আমার একদম হবে 150টা হবে, আমার বাসায় অর্ধেক রাস্তা আস্তে আস্তে তার স্কোর কমতে 120টা, বাসার কাছে আস্তে আস্তে 100টা, পরের দিন 90টা, পরের দিন 80টা, শেষ। আর যে দেখবেন সাইলেন্ট ক্লিয়ার, সে কোনো উচ্চাবাচ্চা করে না, এক চুপচাপ থাকে, প্রশ্ন দেখে না। এরকম ভাবে আপনাকে এই মজাদাগুলো অর্জন করতে হবে, বুঝতে পারছেন? ভালো ছাত্র হইতে হবে। আর একটা বড় বিষয়, চাকরি পরীক্ষার জন্য পড়ুয়া হতে হবে। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। মুখস্থ করেও আগাইতে হবে আপনাকে। আপনি এই ম্যাথটা বোঝেন নাই, এই ম্যাথ না বুঝলেও আপনি মুখস্থ করে দিয়েও আপনাকে ঠেকাইতে হবে। প্রিলি 5 ঠেকাও, আপনার নীতিটা হবে কি 5 ঠেকাও, ফেল করা যাবে না, 5 ঠেকাও। যেমনি হোক, হাঁটতে পারছেন না, কি করবেন, হামুগুরু দিয়েও কি এগোতে হবে। এটি হচ্ছে প্রিলিমিনারি, এটি হচ্ছে চাকরি পরীক্ষার জীবন। চাকরি পরীক্ষাটা আসলে সবাই পড়াশোনা করে, দিন শেষে চাকরি পায় কয়জন? যারা এই নীতিগুলো, এই বয়ানগুলো ভালোভাবে রপ্ত করতে পারে এবং পাই টু পাই এগুলো ফলো করে, তারাই কিন্তু দিন শেষে গেইনার। আচ্ছা চলেন, একটা ভালো প্রশ্ন, বাংলাদেশের পদ্মা নদী ও যমুনা নদীর শাখা নদীগুলো কোনগুলো? পদ্মা ও যমুনার শাখা নদী, এটা আমাদের ভূগোল থেকে আসছে, ভূগোলের প্রশ্ন। আর ভূগোল একটা সাধারণ জ্ঞানের অংশ। নদীর শাখা নদী, নদীর শাখা নদী উপনদীগুলো খুব সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি, দেব আজকে কিছু দেব, আবার আস্তে আস্তে পাবেন। আমাদের শাখা নদী কি, আপনারা উত্তর করতে থাকেন। শাখা নদী আসলে কি? শাখা নদী মানে তো মনে করেন একটা মূল নদী, এটা হচ্ছে মূল নদী, এটা হলো একটা মূল নদী, মূল নদী। এই নদী থেকে যদি একটা প্রবাহ বের হয়ে যায়, তাহলে মূল নদীর শাখা নদী, এইটা হচ্ছে শাখা নদী। শাখা নদী হচ্ছে কি, যে একটা মূল নদী থেকে যদি একটা শাখা বের হয়ে যায়, মনে রাখবেন যে মাইনাস হয়ে গেলে কি, নদী থেকে মাইনাস হয়ে গেলেই শাখা হয়ে যায়। নদী থেকে মাইনাস মানে বিয়োগ হলেই শাখা। আর ধরেন মূল নদী, এই মূল নদীতে আরেকটা নদী এসে যোগ হয়েছে, এটা হলো উপনদী। এটা হলো মূল নদীর উপনদী। এই উপনদী, মূল নদীর উপনদী মানে হচ্ছে প্লাস, মানে হচ্ছে প্লাস। শাখা মানে বিয়োগ হয়ে যাওয়া, আর উপনদী মানে হচ্ছে যোগ হওয়া। তা আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করুন এখানে কি বলছে, পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কি? আসি গড়াই এবং ধলেশ্বরী। গড়াই এবং ধলেশ্বরী, এই যে গড়াই হচ্ছে পদ্মার শাখা নদী,
আর যমুনার শাখা নদী হচ্ছে ধলেশ্বরী। আর প্রশ্ন যখন পড়বেন প্রত্যেকটা অপশনের ইতিহাসটা পড়ে ফেলবেন। এখানে গড়াই আমরা কি পাইলাম? পদ্মার শাখা নদী। মধুমতি কার শাখা নদী? পদ্মার শাখা নদী। মহানন্দা কিন্তু একটা উপনদী। এই যে মহানন্দা, এই যে পদ্মার একটা উপনদী, যে পদ্মা নদী, এই যে পদ্মা, এই তেতুলিয়া থেকে এদিক দিয়ে আসছে মহানন্দা, এসে এই পদ্মার সাথে চাঁপাইনবাবগঞ্জে মিলিত হয়েছে। মহানন্দা, মহানন্দা, তার মানে পদ্মার একটা উপনদীর নাম হচ্ছে মহানন্দা। পদ্মার একটা উপনদীর নাম কি? মহানন্দা। মহানন্দা। এদিকে বংশী, বংশী হচ্ছে কার একটা শাখা নদী? বংশীটা হচ্ছে এদিক দিয়ে ময়মনসিংহ দিয়ে একটা নদী বের হয়েছে, এটা পুরনো ব্রহ্মপুত্র নদীর এখানে একটা শাখা নদীর নাম হচ্ছে বংশী। বংশী নদী, বংশী। আর এইদিকে আত্রাই, আত্রাই হচ্ছে তিস্তা নদীর একটা শাখা নদী, আত্রাই। দেখেন ভাইরা, এখানে এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন কিনা? যারা বুঝতে পারছেন আমাদেরকে আরেকটু কমেন্টের মাধ্যমে জানান। আসলে আপনাদেরকে এত বারবার করে কমেন্টের কথা বলি, রিয়াক্টের কথা বলি, লজ্জা লাগে। আর বলবো না ভাই, আপনারা নিজ দায়িত্বে দিবেন, এটা আপনাদের প্রতি আমার একটা দাবি। আমাদের পরিশ্রম তখনই সার্থক হয় যখন আপনাদের উপস্থিতি দেখি। দেখবেন যে অনেক বড় ওয়াজ হচ্ছে, অনেক একজন আল্লামা আসছেন, তো এই আল্লামা যখন বয়ান দিচ্ছেন, দেখবেন যে স্টেজের সামনে যদি দর্শক শ্রোতা না থাকে, তার ভালো ভালো কথাগুলো আসবে না, তার মজলিসটা কিন্তু জমবে না। প্রত্যেকটা জিনিসের একটা পারফরমেন্স আছে, বুঝতে পারছেন? যখন দেখবেন আপনার ভারত বাংলাদেশ খেলা হচ্ছে, কিন্তু গ্যালারিতে কোনো দর্শক নাই, ভালো খেলার পরও কিন্তু টান উত্তেজনাটা আসবে না। এই উত্তেজনাটা, এই 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 কি বলি এটাকে, ওয়ার্ম আপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জীবনের ক্ষেত্রেও। আপনি অনেক ভালো মেধাবী স্টুডেন্ট, কিন্তু আপনার জীবনের মধ্যে ছন্দ নাই, সবসময় বিষণ্ণতা, সবসময় অনীহা। দেখেন, ভালো স্টুডেন্ট থাকার পরেও কিন্তু আপনি আলটিমেটলি ভালো জায়গায় যেতে পারলেন না। এই জন্য আমি সবসময় বলি, আপনারা সব সময়ের জন্য কি করবেন? অল টাইম রানিং এ থাকবেন। পড়াশোনা, এখানে একটা লাইভ ক্লাস হচ্ছে, রানিং। আবার ওইখানে একটা ওই স্যারের লাইভ ক্লাস হচ্ছে, আপনি তাতে আপনার বন্ধুকে কি করবেন? লিঙ্কটা দিয়ে দেবেন, এই ক্লাসটা করো। ডাকাটা কি করবেন? এই ওইখানে ক্লাস হচ্ছে, ওইখানে শাহিন স্যারের ক্লাস হচ্ছে, ওইখানে আলামিন স্যারের ক্লাস হচ্ছে, ওইখানে আসসালাম স্যারের ক্লাস হচ্ছে। ওটা কি তুমি করেছো? ওটা তুমি নোট নিয়েছ? ওই অঙ্কটা কি তুমি দেখেছো? এরকম সব সময় যখন একটা আপনার বিষয়ের মধ্যে থাকতে পারবেন, দেখবেন এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে ধরা দিবে। আর আপনি যদি মনে করেন না এই স্যারের না, আপনার মধ্যে কোনো রকমেরই নাই, ক্রেজিনেস নাই। আপনি যদি ক্রেজি না হতে পারেন, সফলতা কিন্তু আপনার থেকে অনেক দূরে। আপনাকে ক্রেজি হতে হবে এবং বিজিও হতে হবে। দুইটা জিনিস যার মধ্যে থাকে, একটা হলো ক্রেজি, ক্রেজি থাকতে হবে, আরেকটা হচ্ছে বিজি থাকতে হবে আপনার। বিজি, বিজিটা কি? বিজিটা অল টাইম পড়াশোনার জন্য বিজি থাকতে হবে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে বিজি থাকলে কিন্তু চলবে না। আবার বিএফ জিএফ ওগুলো বাদ দেন, বিএফ জিএফ ওগুলো বাদ দেন, বুঝতে পারছেন? আপনি ভালো চাকরি না পেলে আপনার জিএফ এর কি, তার বাবা কিন্তু অন্য জায়গায় পাত্র ঠিক করবে, এবং জিএফ এসে বলবে, ওগো তুমি একটা কিছু করো, না হলে তো আমার যে লগ্ন বয়ে যাচ্ছে। এই জিনিসটা মাথায় রাখবেন। 7 নাম্বার চলে যাচ্ছি আমরা। 7 নাম্বারটা কি? বাংলাদেশের ব্যাপারে তো বললামই। 7 নাম্বার দেখেন, রেল যোগাযোগ। এটা হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থার একটা প্রশ্ন, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার একটা প্রশ্ন। কোন জেলায় রেল যোগাযোগ নাই? কোন জেলায় রেল যোগাযোগ নাই? খুব ভালো একটা প্রশ্ন। রেল যোগাযোগ, আমাদের এই রেলপথ যদি অঙ্কন করি, এই যে আমাদের রেলপথ, রেলপথ, এটা রেল। আমাদের বর্তমান 2025-এর তথ্য অনুযায়ী 50টি জেলার সাথে রেল যুক্ত হয়েছে, 50টি জেলা। আর সর্বশেষ আমাদের সাথে যুক্ত হয়েছে কে? নড়াইল। নড়াইল
নড়াইল যুক্ত হয়েছে, সর্বশেষ নড়াইল। মানে আমরা পদ্মা দিয়ে ভাঙা হয়ে নড়াইল যশোর দিয়ে একদম পুরো বেনাপোল দিয়ে উঠছে, আর একটা চলে গেছে খুলনায়। তাহলে কোন জেলায় আমাদের রেল যোগাযোগ নাই? এটা হলো পটুয়াখালী। পটুয়াখালীতে রেল যোগাযোগ নাই। পটুয়াখালী আপনি মনে রাখবেন, বরিশাল, বরিশাল, তারপরে ভোলা, ভোলা, সাতক্ষীরা, সাতক্ষীরা, এই জেলাগুলোতে মূলত কি নাই? আমাদের রেল যোগাযোগ নাই, রেল যোগাযোগ নাই। ঠিক আছে, রেলে চড়ে যে আরাম, যারা রেলে চড়েন তারাই বুঝতে পারেন। কু ঝিকঝিক, কু ঝিকঝিক, কু ঝিকঝিক, আহ, শব্দটাও ভালো লাগে। আগে তো বিসিএস কনফিডেন্সে 2012 সাল থেকে ক্লাস নিয়েছি। সেই ক্লাস নেওয়ার সুবাদে বাংলাদেশের 2-1টা ডিস্ট্রিক্ট বাদ দিয়ে সব ডিস্ট্রিক্টে ভ্রমণ করার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য রেল ভ্রমণটা হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা ভ্রমণ, বুঝতে পেরেছেন? ওই দিনগুলো খুব মিস করি। অনলাইনে এখন, অফলাইনে যেভাবে সেবা দিয়ে আসছি আমরা, এখন কিন্তু অনলাইনে সেই সেবাটাই আমাদের কাছ থেকে পাবেন। ক্লাসগুলো করলে মনে হবে যে সরাসরি একদম ক্লাসরুমেই ক্লাসগুলো করছি। এই জন্য লেগে থাকতে হবে। जो आखिरी लगन से जलती है कामयाबी उन्हीं को मिलती है। মানে আপনার কামিয়াবিটা কখন থাকবে? যখন আপনি ফার্স্ট টু লাস্ট লেগে থাকবেন। কিন্তু আমরা লেগে থাকি না। আমরা এক সপ্তাহ খুব উত্তাপ হয়ে যায় আমাদের, কিন্তু পরের সপ্তাহে নাই, মাস নাই, বছর নাই। লেগে থাকতে হবে। আসেন আমরা চলে যাচ্ছি বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তাকে। দেখেন এই প্রশ্নটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসছে, ঘুরিয়ে পেঁচিয়ে আসছে, তাই বলে অনেকে ভয় পেয়ে গেছে। যারা কিন্তু সমাজদারকে লিয়ে ইশারা ভি কাফি হ্যাঁ, মানে যারা বুঝতে পারছে এই প্রশ্ন তারা উত্তর করে আসতে পারবেই, কিন্তু যারা বেসিকটা যাদের ক্লিয়ার নাই তারা কিন্তু এই উত্তরটা করতে গিয়ে হিমশিম খাবে। এটা দিব না এটা দিব, এটা দিব না এটা দিব, লটারি করে আর কি, পরীক্ষার হলে টস করে যে ক না খ, ক না খ। এরকম আছে, প্রার্থী অনেক আছে। এই হাইব্রিড প্রার্থী থেকে ভয় পাবেন না, এগুলো হাইব্রিড প্রার্থী। সার্কুলার আসলে তারা পরীক্ষায় অ্যাপ্লিকেশন করে। এই হাইব্রিড পরীক্ষার্থী না। আপনি লেগে থাকেন, আমি কথা দিচ্ছি, আপনি 6টা মাস লেগে থাকেন, আপনি ইনশাল্লাহ আপনার বিজয়ের ঝান্ডা উড়াতে পারবেন। দয়া করে কখনো হাইব্রিড পরীক্ষার্থী হবেন না। সার্কুলার এলো, তারপরে কি করলাম? প্রস্তুতি নামলাম। এই হাইব্রিড পরীক্ষার্থী হলে আজ ইন্ডিকিত চাকরি হওয়া সম্ভব না। বাংলাদেশ সংবিধানের রক্ষাকর্তাকে, এখানে আমাদের সংবিধানের রক্ষাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট, কিন্তু এখানে অপশন নাই সুপ্রিম কোর্ট। এখানে কিন্তু অপশন সুপ্রিম কোর্ট নেই। তাহলে কি করতে হবে? তা সুপ্রিম কোর্টের প্রতিনিধিত্ব করে কে, তারে বের করতে হবে। তাহলে এটা হচ্ছে প্রধান বিচারপতি। কে বলেন তো? প্রধান বিচারপতি। উত্তরটা হবে প্রধান বিচারপতি। আমাদের সুপ্রিম কোর্ট একটা প্রতিষ্ঠান, কিন্তু এখানে প্রতিষ্ঠানের নামটা নাই। তাহলে ব্যক্তিটা অবশ্যই, ব্যক্তি না থাকলে কি প্রতিষ্ঠান কাজ করতে পারে? সুপ্রিম কোর্টের বিচারপতি। এখান থেকে আগামী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কি? আগামী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হলো আমাদের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? প্রধান বিচারপতির নাম হচ্ছে জুবায়ের রহমান, জুবায়ের রহমান, জুবায়ের রহমান চৌধুরী, জুবায়ের রহমান চৌধুরী। পরীক্ষা আসবে, তিনি কততম? পরীক্ষায় থাকতে পারে তিনি কততম? 26তম। তিনি কততম? 26তম। জুবায়ের রহমান চৌধুরী তিনি কততম? 26তম। আচ্ছা, আমরা এখনই শেষ করে ফেলতেছি, আমাদের অনেক প্রশ্ন আছে, 25টা। তো আমরা আগামী দিন নিব, আমরা এই মুহূর্তে শেষ করে ফেলবো। আজকে 10টা পাবেন। যত আপনারা রেসপন্স করবেন, যদি মনে করছেন না স্যার আজকে শেষ করবেন, তো এগুলো আসলে আগ্রহের ব্যাপার। আপনাদের যদি আগ্রহ পাই, আঞ্চলিকভাবে একটা কথা আছে, বাচ্চা না কানলে মা দুধ দেয় না। আপনারা আমাদের ব্যস্ত বানাবেন, স্যার আজকেই নেন,
পাগল বানিয়ে দিবেন। স্যার আজকে পিডিএফ দেন, ওটা দেন নাই, ওটা পাঠান নাই, ওই পরীক্ষাটা হয় নাই। আমরা কি করতাম যখন আমরা স্কুলে পড়তাম, স্যার যদি লেটে আসতো, কোনো শিক্ষক যদি ক্লাসে প্রবেশ করতে লেট করতো, আমরা স্যারের শ্রেণীকক্ষে চলে যেতাম, স্যারকে নিয়ে আসতাম। হ্যাঁ, স্যারের খাতা নিয়ে আসতাম, স্যারের ব্যাট নিয়ে আসতাম, স্যারের ডাস্টার নিয়ে আসতাম, স্যারের চক নিয়ে আসতাম। এই বিষয়গুলো, এই ঐতিহ্যগুলো লাগবে রে বাবা। সব শোনেন, জীবনে সবকিছু পূর্ণ হয় না। এই মূল্যবোধ যদি না থাকে, ভালো কিছু হওয়া সম্ভব না। আর এখন কি, যে স্যার আসতেছে না, ভালো কথা, স্যার আরো আধা ঘন্টা পরে আসেন, এদিকে আমরা একটু চ্যাটিং ফিটিং ডেটিং করি। হ্যাঁ, না ভাই, জীবনটা বরবাদ হয়ে যাবে। 30টা বছর পরে একটা কুকুরের যে দামটা আছে, আপনার দামটাও কিন্তু কমে যাবে। এই জন্য, সরি, এখন 30 বছর না, এখন 32 বছর। আপনি অনেকে বলে যে আমার তো আরো, কি বলে, পা না চাইতে নিতে পারে, আমার তো আরো 5 বছর আছে, কে বলে আমার তো আরো 3 বছর আছে। ভাই, কিভাবে যে নিমিষের মধ্যে বয়সটা শেষ হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য একটা কথায় আছে, দিন থাকতে হেঁটে যাও, দিন থাকতে হেঁটে যাও। মানে তোমার যদি দিন থাকে, তোমার গন্তব্যে চলে যাও। বেলা চলে গেলে তুমি আর কি করতে পারবা না, যেতে পারবা না। দিন থাকতে কি হেঁটে যাও। আর ফুরিয়ে যাওয়ার আগে রেখে খাও। ফুরিয়ে যাওয়ার আগে কি রেখে খাও, সঞ্চয় করো। কষ্ট লাগে ভাই, এই জন্য এই কথাগুলো বললাম। অন্যভাবে নিবেন না, এটা নিয়ে আবার রাজনীতি করেন না যে স্যার এইভাবে বললো। কষ্ট লাগে। আপনারা ভালো কিছু করতে পারলে আমাদের মাথায় কি মুকুট ওঠে, আর আপনারা ব্যর্থ হলে আমরা কষ্ট পাই। আচ্ছা, 9 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 9 দেখেন, এটা আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রথম অধ্যায় থেকে আসছে। প্রাচীন হরিকেল জনপদটি কোন কোন বিভাগের সমন্বয়ে গঠিত? হরিকেল ক্লাসে সবসময় পড়িয়েছি, যারা আমার ক্লাস করেছে আলহামদুলিল্লাহ তারাই বুঝতে পারবেন। তার মধ্যে স্যার আপনার ক্লাস থেকে হুবহুব খাতায় যা পড়িয়েছেন তাই কমন। আপনারা একদিন বলবেন, এই যে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন, ভয়েস রেকর্ড নিয়ে রাখেন, একদিন বলবেন যে আলামী স্যার একটা ক্লাস করেছিলাম, এই যে কমন পড়েছে। স্যারের বাসায় সম্ভব হলে মিষ্টির হাড়ি নিয়ে যেতাম। হ্যাঁ, আনবেন, না করব না। যখন আপনি ক্যাডার হতে পারবেন সেদিন আমার বাসায় মিষ্টির হাড়ি নিয়ে আসবেন, গুরুদক্ষিণা নিয়ে আসবেন, না করব না, ফিরিয়ে দিব না সেদিন। কিন্তু এখন না, খবরদার। তাহলে প্রাচীন হরিকেল জনপদটি কোন বিভাগের সমন্বয় গঠিত? এই হরিকেল হচ্ছে আমাদের চট্টগ্রাম এবং সিলেট। হরিকেল, হরিকেল আমাদের একটা পাহাড়ি জনপদ। প্রাচীন বাংলায় 16টি জনপদ ছিল, এর মধ্যে হরিকেল হচ্ছে আমাদের চট্টগ্রাম আর সিলেট মিলিয়ে ছিল হরিকেল। পাহাড়ি জনপদ ছিল হরিকেল। আচ্ছা, আপনাদের জন্য লাস্ট প্রশ্ন। যদি আপনারা আগামী ক্লাসের মাধ্যমে পিডিএফ নিতে চান, আপনারা কমেন্ট করবেন। আমরা জবমেট একাডেমিতে এই পেজটাতে আপনারা ফলো করে রাখবেন। এখানে একদম আপনারা কি পাবেন, এই পেজটা ফলো করে লাভ কি আপনার? এই পেজটাতে পাবেন আপনারা বিষয়ভিত্তিক ক্লাস। এই পেজটাতে আপনারা পাবেন বিষয়ভিত্তিক টপিক ওয়াইজ পরীক্ষা পাবেন। এই পেজটিতে আপনি পাবেন কি বিভিন্ন সার্কুলারের আপডেট পাবেন, একদম লেটেস্ট। এই এখানে আপনি পাবেন বিভিন্ন রেজাল্টের ফলাফল আপনি পাবেন। মানে পেজটাতে থাকলেই অন্যরকম ভালো লাগে, আপনার কাজ করবে, আত্মবিশ্বাস গ্রো হবে। তাই জবমেট একাডেমিতে থাকবেন। কোন সংস্থা বাংলাদেশের জিডিপির হিসাব করে? বাংলাদেশের জিডিপি হিসাব করে হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, একে বলা হয় বিবিএস। বিবিএস, বাংলাদেশ 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 ব্যুরো, ব্যুরো ব্যুরো BUREAU অফ স্ট্যাটিস্টিক্স।
স্ট্যাটিস্টিক্স ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। আর এই জিডিপি মানে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান মাপকাঠি হচ্ছে জিডিপি। জিডিপি হচ্ছে জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদনটা কি এটা আমরা আগামী দিনে পড়ব। আর জিডিপির প্রধান খাত হচ্ছে তিনটি। কয়টি প্রধান খাত? তিনটি। প্রধান খাত হলো তিনটি। তিনটি খাত কি কি? তিনটি খাত হচ্ছে, একটি হলো শিল্প, আরেকটা হলো কৃষি, আরেকটি হলো সেবা। তো সবচেয়ে বেশি আমাদের জিডিপি আসে সেবা খাত থেকে। সেবা খাত থেকে আমরা সবচেয়ে বেশি জিডিপি পাই। আর যদি বলে সর্বমোট খাত কয়টি, এই তিনটার অধীনে মোট 19টি খাত রয়েছে। 19টি খাত। জিডিপির খাত রয়েছে কয়টি? 19টি খাত রয়েছে। ওকে, তো আমরা সময় স্বল্পতার জন্য আজকে পুরো বাংলাদেশ বিষয়াবলীটি আমরা সমাধান করতে পারিনি। আপনারা ইনশাল্লাহ আগামী শনিবার ক্লাস পাবেন। তো আপনারা যারা আমাদের সাথে নিয়মিত ক্লাস করতে আগ্রহী, আপনারা যারা ফ্রি পরীক্ষা দিতে আগ্রহী, আমাদের একটা এখানে আমাদেরকে ইনবক্স করলেই আমরা আপনাদেরকে যুক্ত করে দিব। আগের দিন কিন্তু আমাদেরকে পিডিএফ নিয়ে পড়াশোনা করতে হবে। পরপর 3টা পরীক্ষায় অ্যাটেন্ড না করলে কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। পরে আবার বলবেন না যে স্যার আপনি আগে বলেন নাই কেন। তাহলে আমাদের ফ্রি পরীক্ষা দেওয়ার নিয়মটা হচ্ছে এক্ষেত্রে আপনাকে কোনো ফি দেওয়া লাগবে না, শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপে নক করবেন 01716908950। আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার 01725930751। এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ইন্টারেস্ট লিখলে আমরা আপনাদেরকে যুক্ত করে দিব। ঠিক আছে, তবে আপনি অবশ্যই পরীক্ষার্থী হতে হবে। পরীক্ষার্থী ব্যতীত কেউ দয়া করে যুক্ত হবেন না। পরীক্ষার্থী এবং যারা শুধুমাত্র ডেডিকেট তারা যুক্ত হবেন। ঠিক আছে, তো আজকের মতো এইখানে রাখলাম। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।